ফেস বাংলাদেশের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে ঝড়ো হাওয়া বয়ে গেল এবং অতিবৃষ্টি কারণে বিভিন্ন মফস্বল শহর, ঢাকা শহর পানিতে প্লাবিত হয়ে গেছে, মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে এবং এই অবস্থাও কর্মজীবী মানুষগুলি ঘরে থাকতে পারেনি। তারা বেরিয়ে পড়ছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের কাজের জন্য, তাদের অফিসে। তবুও চলছে জীবন, এইভাবেই চলবে আমাদের জীবন। তারপরেও রাজনীতির ময়দানে নেতৃবৃন্দ, সমর্থক, রাজনৈতিক দলগুলি কেউ থেমে নেই। যার যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলছে এবং তারা তবে বর্তমানে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটা আমরা জনগণ লক্ষ্য করছে। বিশেষভাবে ইদানিং রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দ যেভাবে একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন বিরোধীমূলক বক্তব্য দিচ্ছে, সেটাও পেপার, পত্রিকায় এবং জনগণ সেটা দেখছে। বিশেষভাবে আমি কিছু কথা বলি, সেটা হলো কি, এই সরকারের আমলে যে ফ্যাসিস্টদের নিয়োগকৃত কর্মচারী যারা আছে, সরকারি কর্মচারী বা যারা আছে, তারা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরকারকে বিভিন্নভাবে তারা কাজকর্ম এবং সরকারের যে চিন্তা ভাবনা এগুলিকে বিভিন্নভাবে ব্যাহত করছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের প্রায় 10 মাস হতে চলল, কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি, তার যে মূল চাবিকাঠিটা এখনো এই সরকার উন্নয়নের জায়গায় যেতে পারেনি। যেমন আমি এই সরকারের আমলে লক্ষ্য প্রায় 27 লক্ষ লোক কর্মসংস্থান হারিয়েছে। তন্মধ্যে পত্রিকার রিপোর্ট অনুসারে তন্মধ্যে 18 লক্ষ নারী এবং 110টি কলকারখানা এবং গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ছাত্র আন্দোলনে এবং ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টের প্রতিফলন, নতুন বাংলাদেশের গড়ার যে প্রত্যয়, যে আশা, যে আকাঙ্ক্ষা ছিল, তাও দেখছি আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। যদিও ছাত্র আন্দোলনের লোকেরা জোর দাবি জানাচ্ছে, আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলি, ছোট বড় রাজনীতি, একে অপরকে প্রতিপক্ষ মনে করে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। যেমন আমি দেখলাম যে গতকাল তারেক জিয়া তার যে বক্তব্যটা, এই বক্তব্যটা একটু সমালোচিত হয়েছে। যেমন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে এবং তার দলকে প্রস্তুত হওয়ার জন্য সে আহ্বান জানিয়েছে। কিন্তু আগের সুন্দর সুন্দর বক্তব্যগুলি আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি, জনগণও সেটাকে গ্রহণ করেছে। কিন্তু কালকে তার যে বক্তব্যটা, একটা সরকারকে প্রেশার দিয়ে একটা রাজনৈতিক দল এবং তাকে ভয় ভীতির একটা বক্তব্য দিয়ে কখনো সেটাকে গণতান্ত্রিক সফলতা আনা যায় না। অন্যদিকে এনসিপির যে বক্তব্য, তারা সম্পূর্ণ বিএনপি বিরোধী বক্তব্য দিচ্ছে এবং সরকারও যা দেখলাম, বিশেষভাবে আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গেছেন সেই নিক্ষয় সম্মেলনে, সেখানে তিনি এই কথাটা না বলতেই পারতেন যে বাংলাদেশের একটি মাত্র দল যারা এই বছর নির্বাচন চাচ্ছে, এই কথাটা না বললেই ভালো হতো। এতে রেশারেশিটা আরো বেড়ে যাচ্ছে। ওনার মতো একজন আন্তর্জাতিক মুরব্বী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তো উনি এই বক্তব্যটা না দিয়ে, যেমন আবার উনি বলেছেন যে বাংলাদেশে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এবং সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। বক্তব্যগুলি ঠিক আছে। এই বক্তব্যের কারণেই আমি দেখেছি আমাদের বিএনপির লিডার মির্জা আব্বাস, তিনি বলেছেন বাংলাদেশের একটি দল নির্বাচন চায় ডিসেম্বরে, তা নয়, উনিই চাচ্ছে না এই নির্বাচন। সুতরাং এই যে রেশারেশি বক্তব্যগুলি,
এগুলি না হলেই মনে হয় ভালো হয়। তাহলে ঐক্যের জায়গায় এসে আমাদের ফাটল ধরবে। কারণ আমাদের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে ভূ রাজনীতিতে যে ষড়যন্ত্র চলছে, এবং আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশের জলোচ্ছ্বাস, এগুলি সব উপেক্ষা করে মানুষ, তারপরও বাংলাদেশের মানুষ তার সীমারেখার মধ্যে টিকে আছে। আজকে দেখেন বর্ডারে যেভাবে ভারত পুশিং করতেছে, সেখানে বিজেপির সাথে ওই অঞ্চলের জনগণও সেখানে যায় দাঁড়িয়ে বাধা দিচ্ছে যাতে পুশিং না করতে পারে। বাংলাদেশের তারা বলতেছে এক বিন্দু মাটি আমার দেশ থেকে আমরা নিতে দেবো না, বা আমাদের মাটি অধিকার করতে দেবো না। এই সমস্ত বক্তব্য আমাদেরকে ভিতরে আরও স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আমাদের যে মনোভাব আরও শক্তিশালী করে তোলে। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের যে জুলাই আগস্টের স্পিরিট, তা ধরে রাখার জন্য রাজনৈতিক দলগুলির এবং জাতীয় ইস্যু, সার্বভৌমত্বের ইস্যুতে, স্বাধীনতার ইস্যুতে এক হয়ে কাজ করা উচিত। অন্যদিকে এই যে ছাত্র আন্দোলন, এত ছেলে মারা গেল, এত মানুষ মারা গেল, সাধারণ মানুষই বেশি মারা গেছে। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনে কিভাবে আজকে এই যে যারা ছাত্ররা, যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরিয়ে আসছে, তাদের কর্মসংস্থান কীভাবে করা যায়, সেই দিকে সরকারের লক্ষ্য করা উচিত। যদিও এর মাঝে কিছু আমাদের দেশের বুদ্ধিজীবীরা একটা আলোচনা করেছেন এই ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনাই দেখছি না। কিন্তু কালকে আমি আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য দেখেছি, তিনি সরকারি কর্মচারীদের ব্যয় কমিয়ে কিভাবে কর্মসংস্থানের উপর ব্যয় বাড়ানো যায়, কর্মসংস্থান করা যায়, সেই দিকে উনি বাজেটে লক্ষ্য রাখবেন বলে উনি একটা বক্তব্য রেখেছেন। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, জনগণও এটাকে অ্যাকসেপ্ট করবে যে এত সুন্দর মানুষের কর্মসংস্থানটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে আপনারা জানেন, আমি পত্রিকায় দেখেছি শেখ হাসিনার 14-15 বছরের এই শাসন আমলে তখন বাংলাদেশের প্রায় $20 বিলিয়ন পাচার হয়েছে। এই যে টাকাগুলি, জনগণের টাকাগুলি পাচার হয়েছে, এগুলি রিকভার করা খুব কঠিন। তারপরও আমরা মনে করি আমরা আমাদের দেশে কষ্ট সৃষ্ট যত কিছু রাজনৈতিক দ্বন্দ্ব, আমরা এক হয়ে আমাদের দেশটাকে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবো, এই আশা ব্যক্ত করছি। তারপরে আমি দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ ছিলেন, লন্ডন থেকে শিক্ষাগরে এসে অনেকদিন পরে উনি একটি বক্তব্য দিয়েছেন যে দেশের গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো, এই আশা উনি ব্যক্ত করেছেন। একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। অনেকদিন পরে ওনার একটা বক্তব্য বাংলাদেশ ছেড়েও বিদেশের মাটিতেও সবাই এগুলি দেখে। সুতরাং আমরাও এটা চাই, ওনার সঙ্গে আমরা একমত, যাতে বাংলাদেশে এই ডিসেম্বর বা ডক্টর ইউনূস বলেছেন জুনের মধ্যে একটা নির্বাচন হবে। তবে আমি যা দেখতেছি ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলির ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে দাবি জানাচ্ছে। তো আমার মতে তার অন্যদিকে দেখেন, জানুয়ারির পরে আসতেছে রোজার পরে তারপরে আসবে কুরবানি, এই সব মিলিয়ে আর শীতের দিনেই আমাদের নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়। কেননা গরমের দিনে বেশিরভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়া, তুফান এগুলি থাকে, তাতে দেখবেন যে ভোটাররা ভোট কেন্দ্রে কম যাবে। সেই দিক থেকে বিবেচনা করে আমার মতে শীতের দিনের মধ্যেই আমাদের দেশে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তো অন্যদিকে জাপানের নিক্কো ফোরামে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য আমি মনে করি এটারও একটা বিরাট প্রতিফলন ঘটবে। তবে উনি যে বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উনি সুন্দর একটি নির্বাচন দেবেন, সেই আশা ব্যক্ত করি, সেই আকাঙ্ক্ষা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি।